হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা একটা বিষয় আগে জানতাম যে Redmi ফোনগুলোর প্রাইস একটু কম হয় অফিসিয়াল মার্কেটে। বাট রিসেন্টলি কিছু স্মার্টফোন আমরা দেখছি যে এই স্মার্টফোনগুলোর প্রাইস আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। যাই হোক, অফিসিয়াল মার্কেটে তাদের নিউ স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে Redmi 13C। স্মার্টফোনটি বাংলাদেশে ৩টি ভেরিয়েন্টে পাবেন। ৪ ১২৮, ৬ ১২৮ এবং ৮ ২৫৬। আজকে আমাদের কাছে রয়েছে এটার ৮ ২৫৬। স্মার্টফোনটির বর্তমান প্রাইস নির্ধারণ করা হয়েছে ১৭,৯৯৯ টাকা। আজকে আমরা এই স্মার্টফোনটি সম্পর্কে আমাদের যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করব। আই থিংক আপনারা এই স্মার্টফোনটির জন্য যারা ওয়েট করছিলেন তারাই স্মার্টফোনটি সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন স্মার্টফোনটি কতটা আপনার জন্য পারফেক্ট হবে। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করব। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর সুবিধার্থে স্মার্টফোনটি আমাদের কাছে পাঠিয়েছে মদিনা টেলিকম। তাদের কাছ থেকে এই স্মার্টফোনটি পারচেজ করলে একটা আকর্ষণীয় মূল্য ছাড় পাবেন যদি আমাদের চ্যানেলের রেফারেন্স আপনি প্রোভাইড করেন। অবশ্যই রেফারেন্স প্রোভাইড করবেন, কিছু গিফটও পাবেন, সাথে কিছু ডিসকাউন্টও পাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে সকল তথ্য দেওয়া রয়েছে। আশা করছি আপনি ভিজিট করবেন এবং যে কোনো পছন্দের স্মার্টফোনটি পারচেজ করতে পারবেন তাদের কাছ থেকে। চলুন ভিউয়ার্স, প্রথমে আমরা দেখে নেই এই ডিভাইসটির এই বক্স কন্টেন্টে আমরা কি কি পাচ্ছি। বক্সটি দেখতে বেশ ভালোই লাগছে। বক্সটা রেড কালারে করা হয়েছে, কালার কম্বিনেশন ঠিকঠাক আছে। বক্সটি ওপেন করলেই পাচ্ছেন একটি ওয়ারেন্টি কার্ড, একটি সিম ইজেক্টর পিন, টাইপ এ টু টাইপ সি একটি চার্জিং কেবল এবং 10 ওয়াটের একটি চার্জিং অ্যাডাপ্টার। সর্বশেষ রেডমি 13C স্মার্টফোনটি। বাই দ্য ওয়ে, এবার কিন্তু বক্সে কোনো প্রকার ব্যাক কভার ব্যবহার করা হয়নি। আশা করছি রেডমি এই বিষয়টার দিকে লক্ষ্য রাখবে, পূর্বের ন্যায় আবারও তারা প্রত্যেকটা ফোনের সাথে ব্যাক কভার দেওয়ার ট্রাই করবে, যেটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বলে আমি মনে করছি। কেননা একটি স্মার্টফোন লঞ্চ হওয়ার সাথে সাথে কিন্তু ব্যাক কভার মার্কেটে পাওয়া যায় না, এবং ব্যাক কভার ব্যবহার না করলে অনেক সময় আমরা যেটা দেখতে পাই যে স্মার্টফোনের মধ্যে স্ক্র্যাচ পড়ে যেতে পারে। স্ক্র্যাচের কথা যেহেতু এসেছে, স্মার্টফোনটার ব্যাক ম্যাটেরিয়ালসে আমরা প্লাস্টিক বিল্ড পলিকার্বনেট ফাইবার বডি দেখতে পাচ্ছি। এই স্মার্টফোনটার ব্যাক ম্যাটেরিয়ালসটা কিছুটা ম্যাট। এখানে ফিঙ্গারপ্রিন্টে কোনো ছাপ পড়বে না, তবে নরমালি স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা রয়েছে। স্মার্টফোনটা ফ্ল্যাট ফ্রেম হওয়ার ফলে দেখতে বেশ ভালো লাগছে। ওভারঅল স্মার্টফোনটা একটু বড়সড়, সো দুই হাতে আপনাকে ব্যবহার করতে হবে। ওয়ান হ্যান্ডে ইউজ করতে পারবেন, তবে কিছুটা প্রবলেম হবে যাদের হাত একটু ছোট। স্মার্টফোনটাতে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করছে স্মার্টফোনটার মধ্যে। এছাড়া ফেস আনলকও রয়েছে, যেটাও মোটামুটি ফাস্ট ছিল। নিচের দিকে পাচ্ছি টাইপ সি চার্জিং পোর্ট এবং সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার এবং মাইক্রোফোন। স্মার্টফোনটার স্পিকারের কথা বলতে গেলে এটার মধ্যে আমরা সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকারই পাচ্ছি, যার লাউডনেস আমার কাছে অ্যাভারেজ বলে মনে হয়েছে। এই স্মার্টফোনটার মধ্যে যদি ডুয়েল স্টিরিও স্পিকার হতো সত্যি বেটার হতো, কেননা এটা যে প্রাইস পয়েন্ট সেই প্রাইস অনুযায়ী এটার মধ্যে ডুয়েল স্টিরিও স্পিকার থাকা উচিত ছিল। এছাড়া এই স্মার্টফোনটার মধ্যে এবার আমরা আয়ার ব্লাস্টারও দেখতে পাচ্ছি না সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। এবার মনে হচ্ছে ডিজাইনের দিক থেকেও রেডমি কিছুটা কস্ট কাটিং করেছে। এই স্মার্টফোনটার ফ্রন্ট প্যানেল ইউজ করা হয়েছে একটি ইউ নচ যুক্ত ডিসপ্লে। ওভারঅল স্মার্টফোনটার আউটলুক দূর থেকে দেখে যে কারো ভালো লাগবে, যেমন আমার ভালো লেগেছে। বাট স্পোর্টস এন্ড বাটনের ক্ষেত্রে যেমন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, এছাড়া আয়ার ব্লাস্টার আমরা যেটা দেখতে পেতাম সেটাও কিন্তু থাকছে না, যেটা আসলেই অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আশা করছি এই দিকগুলোতে রেডমি অবশ্যই নজর দিবে, যেই দিকগুলোতে স্মার্টফোনগুলোর কমতি রয়েছে প্রাইস পয়েন্টের মধ্যে। প্রথমে আলোচনা করব স্মার্টফোনটার পারফরমেন্স সম্পর্কে। স্মার্টফোনটা কিন্তু 3টি ভেরিয়েন্টে পাবেন। ৪ ১২৮, যার বর্তমান প্রাইস ১৪,৪৯৯ টাকা। পাচ্ছেন ৬ ১২৮, বর্তমান প্রাইস ১৫,৯৯৯ টাকা। এবং রয়েছে ৮ জিবি র্যাম, ২৫৬ জিবি রম, যার বর্তমান প্রাইস ১৭,৯৯৯ টাকা। স্মার্টফোনটিতে LPDDR4X এর র্যাম ব্যবহার করা হয়েছে। রম টাইপ পাচ্ছি eMMC 5.1 স্টোরেজ টাইপ। প্রসেসরে মিডিয়াটেকের হিলিও G85 প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, এবং এখানে অ্যান্ড্রয়েড 13 এর পাশাপাশি রয়েছে MIUI 14। ভিউয়ার্স, এই স্মার্টফোনটা যেহেতু বেশ কিছু ভেরিয়েন্ট রয়েছে, আমি শুধুমাত্র এটার ৪ ১২৮ এবং ৮ ২৫৬ ব্যবহার করেছি। ৪ ১২৮ এর ক্ষেত্রে আমি যেই বিষয়টা দেখতে পেয়েছি সেটা একসাথে ৫ থেকে ৬টি অ্যাপ সুইচ করে করে ব্যবহার করা যাচ্ছিল, বিশেষ করে লাইট অ্যাপগুলো। তবে হেভি এমবির অ্যাপগুলো ব্যবহার করার ক্ষেত্রে ৪ থেকে ৫টি অ্যাপের মধ্যে সীমাবদ্ধ রাখার ট্রাই করবেন। সেক্ষেত্রে মোটামুটি একটা স্মুথ রেজাল্ট দিতে পারবে। তবে একটু বেশি অ্যাপ যদি ব্যবহার করতে চান, মাঝে মাঝে কিছুটা ল্যাগ স্টাটারিং ফেস করবেন, যেটা আমি পেয়েছি। তবে যেহেতু আমার কাছে এটার ৮ ২৫৬ ভেরিয়েন্ট রয়েছে, সেটার রেজাল্ট কিছুটা ভিন্ন আসবে, এটা খুবই স্বাভাবিক। যেমন ৭ থেকে ৮টি অ্যাপ একসাথে ব্যবহার করতে পারছিলাম, তেমন কোনো সমস্যা ছিল না। অ্যাপ টু অ্যাপ সুইচের ক্ষেত্রেও বেশি স্মুথ একটা রেজাল্ট দিতে পেরেছে। তবে মাঝে মাঝে কিছুটা স্টাটারিং এবং ল্যাগ দেখতে পেয়েছি। অ্যাপ ওপেনিং টাইম আরেকটু ফাস্ট হতে পারত। তবে এখানে যে স্টোরেজ টাইপটা রয়েছে সেটা কিন্তু eMMC 5.1, সো সেটা আপনাকে মাথায় রাখতে হবে।
স্মার্টফোনটার মধ্যে আমরা সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো ব্যবহার করে দেখেছি, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, সেগুলো মোটামুটি ভালো রেজাল্ট দিতে পারছিল। তবে আপনারা সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো ব্যবহার করার পাশাপাশি আপনার অফিস ওয়ার্কের যে অ্যাপগুলো রয়েছে সেগুলোও চাইলে স্মার্টফোনটার মধ্যে ব্যবহার করতে পারবেন। আই থিংক তেমন একটা সমস্যা হবে না। এছাড়া স্মার্টফোনটার মধ্যে আমরা গেম খেলেও ট্রাই করে দেখেছি। বিশেষ করে এই স্মার্টফোনটার মধ্যে 2D, 3D এবং অফলাইন, অনলাইন গেমগুলো আপনারা স্মুথলি খেলতে পারবেন, তেমন কোনো সমস্যা হবে না। অনলাইনে আমরা বিভিন্ন গেম খেলে দেখেছি, যেমন ফুটবল গেমটি খেলেছি। হ্যাঁ, স্মার্টফোনটার মধ্যে হাই গ্রাফিক্স 60 এফপিএস সাপোর্ট করছিল এবং সেটা খেলার ক্ষেত্রে প্রথম অবস্থায় কিছুটা ল্যাগ পেয়েছি, বাট পরবর্তীতে মোটামুটি একটা স্মুথ রেজাল্ট দিতে পারছিল। এই স্মার্টফোনটা মোটেও একটা গেমিং স্মার্টফোন নয়। তো আপনারা যখন স্মার্টফোনটি পারচেস করবেন, বিশেষ করে গেমিং এর ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রেখে পারচেস করার ট্রাই করবেন। শখের বসে যারা গেম টেম খেলতে চান তাদের ক্ষেত্রে ঠিক আছে, বাট যারা হার্ডকোর গেমার আছেন, যারা একটু হেভি গ্রাফিক্স এর গেমগুলো খেলতে চান অ্যাজ লাইক পাবজি, আশফাল 9, কল অফ ডিউটি, তারাই স্মার্টফোনটাকে ইগনোর করতে পারেন। হ্যাঁ, স্মার্টফোনটার মধ্যে গেমগুলো রান করা যাবে, বাট মাঝে মাঝে কিছুটা ল্যাগ, ফ্রেম ড্রপ দেখতে পাবেন। সো বিষয়টা খুবই স্বাভাবিক প্রসেসরের সাথে। সো ওভারঅল একটা বেটার এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত পাচ্ছিলাম। তবে লং টাইমে গিয়ে স্মার্টফোনটি কেমন রেজাল্ট করবে সেটা কিন্তু এখন বলা যাচ্ছে না, কেননা আমরা সবাই জানি রেডমির অনেক ফোনই কিন্তু লং টাইমে গিয়ে এতটা বেটার পারফরমেন্স করতে পারে না। বিশেষ করে তার বিভিন্ন আপডেট এসে স্মার্টফোনটার মধ্যে প্রচুর প্রচুর ফিচার অ্যাড করে, এই সমস্যার সমাধান করে, ওই সমস্যা আবার চলে আসে, এরকম একটা ভেবাচাকা পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাই। তবে বাই দা ওয়ে আরেকটা বিষয় হচ্ছে, স্মার্টফোনটা যে ইউআই, MIUI 14, সেটা যেহেতু স্মার্টফোনটার মধ্যে রয়েছে, বেশ কিছু ব্লটওয়্যার এই স্মার্টফোনটার মধ্যে পাচ্ছি। তবে অফিসিয়াল স্মার্টফোন হিসেবে এটার মধ্যে যে প্রি ইনস্টল অ্যাপগুলো আমরা দেখতে পেয়েছি সেটা যদি কমিয়ে নিয়ে আসা যেত সেক্ষেত্রে আরো বেশি বেটার হতো বলে আমি ধারণা করছি। তবে আপনি চাইলে কিন্তু তা আনইনস্টল করে দিতে পারেন। ওভারঅল এখন পর্যন্ত একটা বেটার এক্সপিরিয়েন্স পেয়েছি। তবে ইন ফিউচারে আবারও স্মার্টফোনটার একটা রিভিউ দেওয়ার ট্রাই করব, তখন কেমন রেজাল্ট করবে সেটাও আপনাদেরকে জানাবো। এবং এই জন্য আপনাকে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে মাস্ট, এবং এই ভিডিওতে লাইক করতে একদমই ভুলবেন না। পাশাপাশি আপনার যে কোনো পরামর্শ আমাদেরকে জানাতে পারেন কমেন্ট সেকশনে কমেন্ট করে। ক্যামেরা আউটপুটের দিক থেকে 50 মেগাপিক্সেল সেন্সর অনুযায়ী আউটডোরে ডিটেল মোটামুটি ভালো ছিল, তবে কালার স্যাচুরেশন আমার কাছে একটু কম মনে হয়েছে, একটু ডাল ডাল টাইপের পিকচার লাগছিল। লো লাইটের ছবিগুলো অনেকটাই সফট করে দেয়, কিছুটা নয়েজ আমরাও দেখতে পাই, এটা খুবই স্বাভাবিক। তবে চেষ্টা করবেন স্মার্টফোনটি দিয়ে ভালো আলোতে ছবি তোলার। এইচ ডিটেকশন মোটামুটি পারফেক্ট বাজেট অনুযায়ী। ডাইনামিক রেঞ্জ আরেকটু বেটার হতে পারতো, এইচডিআরটাও আরেকটু বেটার হলে হয়তো আরো ভালো হতো। এছাড়া ওভারঅল একটা ওকে টাইপের ছবি আমরা স্মার্টফোনটি থেকে পাচ্ছিলাম। ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল অনুযায়ী ভালো আলোতে ডিটেল মোটামুটি ভালোই ধরে রাখতে পারছিল, এইচ ডিটেকশন মোটামুটি অ্যাভারেজ। তবে লো লাইটের ছবি অনেক সফট করে দিবে এবং কালারটাও কিছুটা ফ্যাকাশে মনে হয়েছে, আর একটু স্যাচুরেটেড হলে দেখতে আরো বেশি ভালো লাগতো। এমনিতে ওভারঅল ওকে, বাট যাদের কাছে একটু কালারফুল পিকচার পছন্দ করেন, তবে যাদের কাছে একটু কালারফুল পিকচার বেশি ভালো লাগে তাদের কাছে এতটা ভালো লাগবে বলে আমি ধারণা করছি না। বাট এমনিতে যারা একটু ন্যাচারাল টাইপের পিকচার পছন্দ করেন তাদের কাছে আই থিংক ছবিগুলো ভালো লাগবে। ক্যামেরাতে স্মার্টফোনটির রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা রয়েছে। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f1.8, 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর এবং 0.08 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। ফ্রন্ট সেলফি ক্যামেরা পাচ্ছি 8 মেগাপিক্সেল। স্মার্টফোনটি দিয়ে আপনি সর্বোচ্চ 1080 30 এফপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবেন। স্মার্টফোনটির ক্যামেরা ইউআইতে আমরা টাইম ল্যাপস, ভিডিও, ফটো, পোর্ট্রেট, নাইট এবং 50 মেগাপিক্সেল অপশন পাচ্ছি। ক্যামেরা আউটপুটের দিক থেকে 50 মেগাপিক্সেল সেন্সর অনুযায়ী আউটডোরে ডিটেল মোটামুটি ভালো ছিল, তবে কালার স্যাচুরেশন আমার কাছে একটু কম মনে হয়েছে, একটু ডাল ডাল টাইপের পিকচার লাগছিল। লো লাইটের ছবিগুলো অনেকটাই সফট করে দেয়, কিছুটা নয়েজ আমরাও দেখতে পাই, এটা খুবই স্বাভাবিক। তবে চেষ্টা করবেন স্মার্টফোনটি দিয়ে ভালো আলোতে ছবি তোলার। এইচ ডিটেকশন মোটামুটি পারফেক্ট বাজেট অনুযায়ী। ডাইনামিক রেঞ্জ আরেকটু বেটার হতে পারতো, এইচডিআরটাও আরেকটু বেটার হলে হয়তো আরো ভালো হতো। এছাড়া ওভারঅল একটা ওকে টাইপের ছবি আমরা স্মার্টফোনটি থেকে পাচ্ছিলাম। ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল অনুযায়ী ভালো আলোতে ডিটেল মোটামুটি ভালোই ধরে রাখতে পারছিল, এইচ ডিটেকশন মোটামুটি এভারেজ। তবে লো লাইটের ছবি অনেক সফট করে দিবে এবং কালারটাও কিছুটা ফ্যাকাশে মনে হয়েছে, আর একটু স্যাচুরেটেড হলে দেখতে আরো বেশি ভালো লাগতো। এমনিতে ওভারঅল ওকে, তবে যাদের কাছে একটু কালারফুল পিকচার বেশি ভালো লাগে তাদের কাছে এতটা ভালো লাগবে বলে আমি ধারণা করছি না। বাট এমনিতে যারা একটু ন্যাচারাল টাইপের পিকচার পছন্দ করেন তাদের কাছে আই থিংক ছবিগুলো ভালো লাগবে। ভিউয়ার্স, ভালো দিকগুলো যেমন এই স্মার্টফোনটার মধ্যে ছিল, খারাপ একটা দিকও রয়েছে, সেটা হচ্ছে স্মার্টফোনটার ডিসপ্লে, যেখানে বিশাল বড় একটা ল্যাকিংস পয়েন্ট দেখতে পাচ্ছি। স্মার্টফোনটার ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.74 ইঞ্চির আইপিএস এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। রেজুলেশন 720x1600 পিক্সেল, পিপিআই থাকছে 260, কর্নিং গরিলা গ্লাস থাকছে এবং 90 হার্টজ রিফ্রেশ রেট পাচ্ছি। পাশাপাশি আপ টু 600 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস রয়েছে। এই স্মার্টফোনটা ইনডোরে আমরা ব্যবহার করেছি, কোনো সমস্যা ছিল না। তবে আউটডোরে ডিরেক্ট সানলাইটে একটু স্ট্রাগল করেছে, বাট শ্যাডো এরিয়াতে স্মার্টফোনটি ইউজের ক্ষেত্রে তেমন একটা সমস্যা আপনারা পাবেন না।
পাশাপাশি স্মার্টফোনটার মধ্যে কোন ধরনের গোরিলা গ্লাস প্রোটেকশন ব্যবহার করা হয়েছে সেটা নিয়ে সঠিক কোনো তথ্য পাইনি। এমনিতে স্মার্টফোনটা আইপিএস এইচডি প্লাস ডিসপ্লে হিসেবে ঠিকঠাক ছিল, শার্পনেসের কিছুটা ঘাটতি আমরা লক্ষ্য করেছি। কালার কোয়ালিটি মোটামুটি স্যাচুরেটেড, তবে আরেকটু পাঞ্চি আরেকটু স্যাচুরেটেড হলে দেখতে আরো বেশি ভালো লাগতো। বাট আইপিএস ডিসপ্লে হিসেবে যেই ধরনের এক্সপিরিয়েন্স পাওয়ার কথা সেটাই আমরা পাচ্ছি। ওভারঅল এক্সপেন্সিভ কিছু না। 90 হার্টজ মোটামুটি পুশ করতে পারছিল কিছু কিছু ওয়েবসাইটে, আবার কিছু কিছু ওয়েবসাইটে এটা পুশ করতে পারেনি। ওভারঅল প্রাইস পয়েন্টের মধ্যে যদি একটি মিডল পাঞ্চল ডিসপ্লে এবং ফুল এইচডি প্লাস রেজলিউশন ব্যবহার করা হতো সেক্ষেত্রে বেটার হতো। যেমন এই প্রাইস পয়েন্টের কাছাকাছি রেডমি 12 এ কিন্তু সেটা ব্যবহার করা হচ্ছে। এই স্মার্টফোনটার মধ্যে কিছুটা কস্ট কাটিং কিন্তু করা হয়েছে এই দিকটাতে। হ্যাঁ, ব্যাটারিতে কস্ট কাটিং না করলেও এটা চার্জারে আমরা কস্ট কাটিং দেখতে পাচ্ছি। এটাতে 5000 এমএএইচ এর ব্যাটারি পাচ্ছি, চার্জার ব্যবহার করা হয়েছে 10 ওয়াট। এখন আমি যদি বলি 18,000 টাকা প্রাইস পয়েন্টে এসে 10 ওয়াটের চার্জার, সত্যি কি বিষয়টা মানা যায়? অন্তত 33 ওয়াট হলে ভালো হতো, অন্তত 18 ওয়াট হলে তো ভালো হতো। সেখানে কিন্তু আমরা তা পাচ্ছি না। হ্যাঁ, স্মার্টফোনটা 18 ওয়াটের চার্জার সাপোর্টেড। আপনার বাসায় যদি 18 ওয়াটের চার্জার থাকে সেটা দিয়ে স্মার্টফোনটিকে চার্জ করতে পারবেন। স্মার্টফোনটার 5000 এমএএইচ ব্যাটারি অনুযায়ী এটা আমরা ব্যবহার করেছি। নরমালি প্রায় 1.5 দিনের মতো একটা ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে যদি আপনি 60 হার্টজ এ ব্যবহার করেন। 90 হার্টজ এ ব্যবহার করলে সেই ক্ষেত্রে একদিনের কাছাকাছি একটা ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। তবে স্মার্টফোনটার মধ্যে আপনি যদি একটু হেভি গেম টেম খেলেন সেই ক্ষেত্রে 4.5 থেকে 5 ঘন্টার মতো একটা স্ক্রিন অন টাইম দিতে পারবে। তবে এমনিতে গেম খেলার পাশাপাশি যদি স্মার্টফোনটি ব্যবহার করেন সেই ক্ষেত্রে এই স্মার্টফোনটি আপনাকে 7 থেকে 8 ঘন্টার কাছাকাছি একটা স্ক্রিন অন টাইম দিতে পারবে, যেটা আমি অলরেডি পেয়েছি। ওভারঅল ব্যাটারি ব্যাকআপ গুড, বাট চার্জারটা আরেকটু বেটার হলে ভালো হতো। ভিউয়ার্স, 14,500 টাকা থেকে শুরু করে 18,000 টাকা পর্যন্ত স্মার্টফোনটার প্রাইস রয়েছে এবং বিভিন্ন ভেরিয়েন্ট রয়েছে। তবে স্মার্টফোনটার মধ্যে বেশ কিছু ল্যাকিংস পয়েন্ট আমরা পেয়েছি যেটা নিয়ে আমরা অলরেডি বলেছি। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে, এটা আমার পার্সোনাল ধারণা, যে স্মার্টফোনটা যে প্রাইস পয়েন্টে লঞ্চ করা হয়েছে সেই প্রাইস থেকে হয়তো কিছুদিনের মধ্যে স্মার্টফোনটার প্রাইসটা ড্রপ করা হবে। তা না হলে অন্যান্য স্মার্টফোনের সাথে এই স্মার্টফোনটা কিন্তু কম্পিটিশনে আসতে পারবে না বলে আমি ধারণা করছি। এমনিতে একটা গুড এক্সপেরিয়েন্স পেলেও বাট প্রাইসটা এই সকল স্পেসিফিকেশন অনুযায়ী আমার কাছে একটু হাই মনে হয়েছে। এবং আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে স্মার্টফোনটার যে অথেন্টিক যে জিনিসগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি এবং এটার ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একদমই লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশাপাশি কমেন্ট সেকশনে আপনার যে কোনো মন্তব্য কমেন্ট করে জানাতে পারেন। সো বিদায় নিচ্ছি, আমি জাকারিয়া হাসান পার্থ। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক ভিডিও ইউটিউব চ্যানেল।